শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক অপরাধ না হলেও সুবিধার প্রলোভনে যৌন সম্পর্ক স্থাপন ফৌজদারি অপরাধ। নৈতিক স্খলন নয়, ফৌজদারি অপরাধ করেছেন জামায়াত নেতা। জুলাই যখন ব্যবসা, জুলাইয়ের মিথ্যা মামলা ঘিরে গড়ে উঠেছে চাঁদাবাজির জাল। দিল্লির আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা ব্যর্থ, যন্তর মন্তর না ছেড়ে আন্দোলন চালিয়ে যাবে ককরোচরা। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশের আইনে যৌন নিপীড়ন এবং ধর্ষণের শিকার ব্যক্তিদের সুরক্ষায় অত্যন্ত কঠোর বিধান রয়েছে। সম্প্রতি সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে বিভিন্ন প্রলোভন এবং সুবিধার বিনিময়ে যৌন সম্পর্কে বাধ্য করা, প্রতারণামূলকভাবে ভুয়া জীবন বৃত্তান্ত এবং জালিয়াতির মাধ্যমে বিয়ের মিথ্যে দাবি করার যেসব অভিযোগ প্রকাশ্যে এসেছে তা কেবল একটি রাজনৈতিক দলের নৈতিক স্খলন বা দলীয় শৃঙ্খলাভঙ্গের বিষয় নয়, এটি স্পষ্টত গুরুতর ফৌজদারি অপরাধ। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জামায়াত ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করতেই পারে, তবে এটি একটি রাজনৈতিক সংগঠনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত মাত্র। কোনো রাষ্ট্রীয় বা ফৌজদারি অপরাধের ক্ষেত্রে দলীয় বহিষ্কার কখনোই আইনি দায়মুক্তি দিতে পারে না। দেশের প্রচলিত আইনে তিনি একজন সাধারণ নাগরিক এবং তার বিরুদ্ধে যথাযথ বিচার হওয়া বাঞ্ছনীয়। আইনগত দিক থেকে তার বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা হওয়ার সুনির্দিষ্ট ভিত্তি রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2020 এবং দণ্ডবিধি 1870-এর 375 নম্বর ধারা অনুযায়ী ভুক্তভোগী যদি অপ্রাপ্তবয়স্ক হন তবে তার কথিত সম্মতি থাকুক বা না থাকুক, প্রলোভন বা সুবিধার বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপন আইনগতভাবে স্বয়ংক্রিয়ভাবে ধর্ষণ বা রেপ হিসেবে গণ্য করা হয়। এছাড়াও প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে ভুয়া বিয়ের কাগজপত্র সাজিয়ে বা মিথ্যে তথ্য দিয়ে সঙ্গম করাও দণ্ডবিধির 375 ধারা অনুযায়ী ধর্ষণের আওতাভুক্ত। পাশাপাশি ভুয়া বায়োডাটা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে জালিয়াতি এবং প্রতারণার পৃথক মামলা হওয়ার স্পষ্ট অবকাশ রয়েছে। সংসদ সদস্যের মতো অত্যন্ত দায়িত্বশীল পদে থেকে অপ্রাপ্তবয়স্কের সঙ্গে এমন আচরণ এবং জালিয়াতি কেবল আইনি অপরাধ নয়, সামাজিক এবং রাষ্ট্রীয় বিশ্বাসের চরম লঙ্ঘন। দলীয় বহিষ্কারের মাধ্যমে সংগঠনটি কেবল নিজেদের সাংগঠনিক দায় এড়াতে পারে, কিন্তু রাষ্ট্রীয় আইন প্রয়োগের বাধ্যবাধকতা থেকে অভিযুক্তকে মুক্তি দিতে পারে না। এক্ষেত্রে আপনার কি মত? দলীয় ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকা নাকি ভুক্তভোগীর সুরক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত সুনির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা? জুলাই আন্দোলনকে ঘিরে সব ক্ষেত্রের মতো আইনি খাতের বড় ধরনের সংস্কারের চেষ্টা করা হয়েছে, তবে এতে যে শূন্যতা তৈরি হয়েছে সেখানে জায়গা নিয়েছে হাজার হাজার মিথ্যা মামলা। স্বাভাবিক মৃত্যু হয়ে গেছে, জুলাইয়ের হত্যা, জুলাই শহীদ হিসেবে গ্যাজেটভুক্ত করা দেশে চলে ফিরে বেড়াচ্ছেন, বিদেশে পাড়ি জমাচ্ছেন। জানা গেছে জুলাই হত্যা মামলা হিসেবে পরিচিত বেশিরভাগ মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অনেকে মামলার এজাহারই সন্দেহের খোরাক জাগায়। একজন বিশিষ্ট সাহিত্যিক এক অপরিচিত গৃহকর্মীর বাড়িতে গিয়ে তাকে গুলি করে মেরে ফেলেছেন। একজন সাংবাদিক রিকশা চাপা দিয়ে পথচারীকে মেরে ফেলেছেন। এই ধরনের মামলাও রয়েছে। আবার অনেক মামলায় বাদীকেই খুঁজে পাননি তদন্তকারী কর্মকর্তারা, তাই বাতিল হয়েছে এসব মামলা। খোদ শেখ হাসিনা প্রধান আসামি এমন একাধিক মামলা বাতিলের সুপারিশ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন অর্থলোভ, রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা, দীর্ঘমেয়াদের রাজনৈতিক সুবিধা আদায় এবং ব্যক্তিগত প্রতিহিংসা এসব মামলার রসদ জুগিয়েছে। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার এসব ভুয়া মামলা করতে বাধা তো দেননি, বরং কিছু ক্ষেত্রে উৎসাহ প্রদান করেছেন। ফলে অনেক সময় এখন সঠিক মামলাকে নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। এই ধরনের মামলার ভয় দেখিয়ে তৃণমূলে কোটি কোটি টাকা আত্মসাৎ করা এবং চাঁদাবাজির অভিযোগও রয়েছে।
তবে এসব ঘটনায় জড়িত বাদীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমন অন্তত 110টি মামলা শনাক্ত করা হয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে মিথ্যে তথ্য দেওয়ার প্রমাণ মিলছে তাদের আইনের আওতায় আনার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে দু একটা মামলাও করা হয়েছে। বাকি তথ্য ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে। তারা যাচাই করে কঠোর শাস্তি দেবেন। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন জুলাই হত্যা মামলার অধিকাংশ মামলাই ভুয়া? যদি তাই হয়, এর পেছনে কোন কারণ আছে বলে আপনি মনে করেন? মন্তব্য জানান। সরকারের আলোচনার প্রস্তাব নাকচ করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। একই সঙ্গে তাদের দাবি আদায়ের আগ পর্যন্ত দিল্লির যন্তর মন্তর থেকে সরবেন না বলে সাফ জানিয়েছেন। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা তার বাসভবনে 22শে জুলাই বৈঠকে বসার জন্য আন্দোলনকারীদের আহ্বান জানান। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দিয়ে বুধবার সিজেপি জানায় কোনো আলোচনা হলে তা যন্তর মন্তরেই হতে হবে। রাজধানীর প্রশাসনিক বৈঠকখানায় বসার কোনো সুযোগ নেই। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে টানা আন্দোলন করছে সিজেপি। ইতিমধ্যেই আন্দোলনে পুলিশ ব্যাপক লাঠিপেটা করেছে এবং ধরপাকড় অব্যাহত রয়েছে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, আমাদের সঙ্গে জেপি নাড্ডায় বাসভবনে বসতে চেয়েছিলেন, কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা কারো বাড়ি বা অফিসে যাব না। এখানে জনতা দরবার চলছে। মন্ত্রীদের কেউ কথা বলতে চাইলে তাকে এখানে মানুষের কাছে আসতে হবে। বিজেপি সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন সিজেপির। সৌরভের ভাষ্যে, আলোচনা হতে হবে যন্তর মন্তরেই। সরকার এখনকার নিরাপত্তা নিয়ে চিন্তিত হলে আমরা কাছাকাছি কোনো নিরপেক্ষ জায়গায় বসতে রাজি আছি। এখন দেখি তারা কি বলে। তিনি আরো বলেন, সরকারের দাবি মেনে নেওয়ার সদিচ্ছা থাকতে হবে। অর্থহীন আলোচনায় ডাকার কোনো মানে নেই। আমাদের সময়ও মূল্যবান। হাজার হাজার মানুষ এখন প্রতিবাদে অংশ নিচ্ছে। সরকারকে স্পষ্ট করতে হবে তারা আদৌ আমাদের সঙ্গে অর্থবহ আলোচনা করতে আগ্রহী কিনা। একসময় নির্মূল হয়ে যাওয়া হাম এবার দেশে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তথ্য মতে গত ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত 6 মাসে বাংলাদেশে 42,174 জন হামের রোগী শনাক্ত হয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ। এছাড়াও গত মার্চ থেকে জুলাই পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে প্রায় 800 শিশু। কিন্তু হঠাৎ কেন এই নিয়ন্ত্রণহীন হলো এই মহামারী? জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে মূল কারণ বিগত কয়েক বছরে টিকাদানে বড় ধরনের ঘাটতি এবং ইমিউনিটি গ্যাপ। একসময় বাংলাদেশে টিকাদানের কভারেজ 100% হলেও সাম্প্রতিক বছরগুলোতে তা আশঙ্কাজনকভাবে কমছে। WHO তথ্য মতে 2025 সালে নিয়মিত টিকাদানের হার মাত্র 59% নেমে আসে। ফলে 95% টিকার কভারেজ না থাকায় হার্ড ইমিউনিটি ধ্বংস হয়ে পড়ে। আক্রান্তদের বড় একটি অংশই শিশু। হাসপাতালগুলোর গবেষণায় দেখা গেছে আক্রান্ত 80% শিশুই কোনো টিকা পায়নি। এর পেছনে টিকার স্বল্পতা এবং পূর্বে সরকার কর্তৃক টিকা সংগ্রহ পদ্ধতি হঠাৎ পরিবর্তন আনাকে দায়ী করেছে ইউনিসেফ। তাদের মতে আগাম সতর্কতা দেওয়া সত্ত্বেও সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। চলতি বছর সরকার বিশেষ ক্যাম্পেইন শুরু করলেও সমন্বয়হীনতার কারণে অন্তত 46 লাখ শিশু টিকাদানের আওতা থেকে বাদ পড়ে গেছে। বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেনের মতে, টিকা দেওয়ার পর বা ক্যাম্পেইনের সত্ত্বেও এই মৃত্যু নজিরবিহীন। দ্রুত বাদ পড়া শিশুদের খুঁজে বের করে 2 ডোজ টিকার আওতায় আনতে না পারলেই প্রাদুর্ভাবের ঝুঁকি কোনোভাবেই থামবে না। এবারে শুনে নিচ্ছে বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ। আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে দেশের ব্যাংকিং ব্যবস্থা বড় ধরনের দুর্নীতি এবং অর্থ পাচারের প্রধান শিকার হয়েছে। এই সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে দেশের 7টি ব্যাংক এবং একটি অর্থনৈতিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছিল এস আলম গ্রুপ। এরপর কোনো ধরনের নিয়মনীতি তোয়াক্কা না করে নামমাত্র জানামতে নামে বেনামে প্রায় 2.25 কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে পাচার করেছে শিল্পগোষ্ঠীটি।
বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউর 2024-25 অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এস আলম গ্রুপের বিরুদ্ধে এই অর্থ পাচারের তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে এস গ্রুপ ছদ্মনামে কেস স্টাডি হিসেবে এই তথ্য তুলে ধরে বিএফআইইউ। পরে সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে এস গ্রুপ ছদ্মনামে যে কেস স্টাডি প্রতিবেদনে দেওয়া হয়েছে সেটি এস আলম গ্রুপ। বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়েছে, ঋণের নামে ব্যাংক লুট আর হুন্ডি ও আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে 4 দেশে এস আলম গ্রুপের অর্থ পাচারের এই ঘটনা বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসে একটি নজিরবিহীন এবং পদ্ধতিগত ব্যর্থতার চরম দৃষ্টান্ত। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা দলের ড্রেসিং রুমে লিওনেল মেসির দেওয়া অনুপ্রেরণামূলক বক্তব্যের একটি ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এর আগে ভিডিওটির একটি সংক্ষিপ্ত অংশ ছড়িয়ে পড়ার পর মেসির সবকিছু ভুলে যাওয়া মন্তব্য নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। পুরো ভিডিও সামনে আসার পর সেই বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট স্পষ্ট হয়েছে। মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশ্যে মেসি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, চলো সবাই শান্ত থাকি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাথা ঠান্ডা রাখা, শুধু খেলায় মনোযোগ দাও, অন্য সবকিছু ভুলে যাও, নিজেদের খেলাটা খেলো। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মেসির এই বক্তব্যের লক্ষ্য ছিল ফাইনালের চাপ ঝেড়ে দলকে স্বাভাবিক ছন্দে খেলতে উদ্বুদ্ধ করা। ড্রেসিং রুম থেকে মাঠে যাওয়ার পথে খেলোয়াড়দের মধ্যে কৌশলগত আলোচনা চলতেও দেখা যায়। ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর গোলরক্ষক এমিলিয়ানো ডিবো মার্টিনেজের সঙ্গে স্পেনের আক্রমণ ভাগ এবং বিশেষ করে লামিন ইয়ামালকে সামাল দেওয়ার পরিকল্পনা নিয়ে কথা বলেন। বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।